কি বালে আদিক্ষেতে দেখাচ্ছ? ছাড়ো। বাথরুমে ঢুকে চোখে মুখে পানি নিয়ে এসে বিছানায় বসে অন্তুকে ডাকে। গড়লি, এক গ্লাস তেঁতুলের শরবত বানিয়ে আনো তো। দৌড়ে গেলেই শালার হ্যাংওভার কাজ করতেছে। অন্তু সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, কোথায় গিয়েছিলেন? যা বললাম তা করো আগে, পরে ইন্টারভিউ নেবে। আমি যা বললাম সেটার জবাব দিন। অন্তুর হুঙ্কারে বদ্ধ চার দেয়াল গুংড়ে উঠল যেন। জয় মাথা তুলল। তুমি কি চাচ্ছ আমি উঠি? এক ধাক্কায় দোতল থেকে সরাসরি ভেস্তে বসে যাবে। নিষেধ করছি না? চেঁচাবে না? কানে কোনো সমস্যা নেই আমার। অন্তু মুহূর্তের মাঝেই মোটা কাচের ফুলদানিটা তুলে ছুঁড়ে মারে জয়ের দিকে। ফুলদানিটা জয়ের কপালে শুকিয়ে যাওয়া ক্ষততে লাগে। গলগলিয়ে রক্ত বেরিয়ে আসে, লুটিয়ে পড়ে জয় মেঝেতে। পরক্ষণে অন্তুর গাটা শিরশিরিয়ে কেঁপে ওঠে। সে টের পায় সে হ্যালুসিনেট করছে। তীব্র ইচ্ছে বিভ্রম হয়ে চোখে ধরা দিচ্ছে। অসীম ধৈর্যের সাথে জিজ্ঞাসা করে, আপনার গালে জিহ্বা কয়টা? আল্লাহর রহমতে একটাই। তোমার কয়টা দেখি? হা করো তো। পা ঝুলিয়ে শুয়ে পড়ে জয়। কোথা থেকে আসছেন? কত কাজেই তো থাকে আমার, প্রতিদিন তো আর ঘরে বসে থাকি না। আজ আর বিশেষ কি? অন্তু দাঁতে দাঁত ঘষে। আই আস্ক টু ইউ এগেইন, হোয়াট ডিড ইউ গো? এবার মিথ্যা বললে আল্লাহর কসম আমি আপনার জিহ্বাটা টেনে আলাদা করে ফেলবো কণ্ঠনালী থেকে। জয় ভ্রু কুচকে উঠে বসে কিছুক্ষণ অবুজের মতো চেয়ে থাকে অন্তুর দিকে। পরক্ষণে ক্ষুধার্ত পশুর মতো উঠে দাঁড়িয়ে থাবা দিয়ে ধরে অন্তুকে। বান্দির বাচ্চা, তোর কলিজা বের করে ওজন করে দেখবো, আর একবার আওয়াজ করবি তো। তোর মতো জানোয়ারেরা পারে কি? বাটপাড়ি, চুরি, চামারি, অবিচার আত্মসাৎ করে লোকজনের মুখ খোলার আগে তাদের কলিজাটা বের করে মুখ বন্ধ করা, এই তো। আর কিছু পারলে তবে না হয় করতি, আমার সাথেও না হয় তাই করবি। জয় অন্তুর গাল চিপে ধরল। ভয় পাস না কেন আমাকে? আমি তোকে ছাড় বেশি দেই নাকি তোর ভয় কম? ভয় পাস না তুই আমাকে? তোর মতো রাস্তার ছেলেকে ভয় পাওয়ার আগে আমার শরীরটা শেয়াল কুত্তায় ছিঁড়ে খাক। যে কথা বলতে পারিস না তার আশ্বাস কেন দিস? একটা ছুতো রেখেই দিয়েছিস পলাশ জানোয়ারের আবার আমাদের বাড়িতে যাবার। প্রতিদিন কত লোকে মরে, দাফন হয়ে যায়, অথচ পলাশ অথবা তোদের মতো বেজন্মদের হায়াত লম্বা। জয় আস্তে করে ছেড়ে দেয় অন্তুকে, শান্ত স্বরে বলে, বেজন্ম নই আমি। আমার থেকে ছাড় পাওয়া বন্ধ হলে কুকুরের মতো ছিঁড়ে খাবে তোর পরিবারকে। এটা বললে চলবে না। অন্তু দেয়াল ঘেঁষে মেঝেতে বসে পড়ে। চোখের পানি ছাপিয়ে কড়া কণ্ঠে বলে, মেরে ফেলছেন না কেন? শুধু জান ছাড়া আর কিছুই তো বাকি রাখেননি। কি আছে আর আমার পরিবারের? দুনিয়াটা আপনাদের, আমরা তো সব মাটির পোকা। আপনারা হাঁটছেন, পিষে মুচড়ে যাচ্ছি আমরা। এবার না হয় কবর দিয়ে দিন। না সইতে পারছি আর না কিছু করতে পারছি, এটা বড় যন্ত্রণার। অন্তু মাথাটা দেয়ালে এলিয়ে দেয়। জয় চেয়ে থাকে অন্তুর মলিন মুখশ্রীতে। এখন শান্ত, অথচ মিনিট খানেক আগে বাঘিনীর মতো গর্জন করছিল বহুরূপিণী। জয় চোখ ফেরায় না। অন্তু ছাদের দিকে তাকিয়ে আনমনে বলে চলে, রক্তের ভাইকে ক্ষমা করিনি, যদিও ও যা করেছে ইচ্ছে করে করেনি। অথচ আপনি পলাশ, হামজা, পাটোয়ারি যা করছেন সব পরিকল্পনা মাফিক। নিজেদের ক্ষমতা জাহির করতে কিছুই ছাড়লেন না। আর কত জয়ামির? পলাশকে প্রতিদিন দেখতে হচ্ছে না, ও দূরে আছে, অথচ আপনি রোজ সামনে আসেন, এক ঘরে এক ছাদের নিচে। আমার আপনার সম্পর্কের নামটাও কি জঘন্য! ছে, সহ্যের সীমা মাপার ফিতা দরকার। আমি একটু বেশি ধৈর্যশীল, তাই না? জয় চুপচাপ চেয়ে থাকে। অন্তুর চোখের কোণা পেরিয়ে এক ফোঁটা জল গড়াতে যাচ্ছিল। অন্তু সেই নোনা পানিটুকু আঙ্গুলে মুড়ে এমনভাবে ছুঁড়ে ফেলে দেয় যেন কোনো অপবিত্র নোংরা কিছু চোখে বিঁধেছিল। জয় কপালে হাত চালিয়ে জোরে জোরে শ্বাস ফেলে। বেডসাইড টেবিলের উপর থেকে হ্যান্ড প্রেসিং বলটা তুলে হাতের মুঠোয় চাপতে থাকে বারবার। অন্তু চোখ বুজে বসে থাকে মেঝেতে। অস্পষ্ট স্বরে বিড়বিড় করে, আব্বুকে মেরে ফেললেন আপনি, অথচ কায়দা এত নিখুঁত, দোষ দেয়া যায় না আপনাকে। ঠিক আজরাইলের মতো, মানুষ মরলে কেউ আজরাইলকে দোষ দেয় না। দোষ হয় রোগ অথবা মৃত্যুর কারণে। বোকা মানুষ জাতি ভুলে বসে রুহুটা নিয়ে গেছে সৃষ্টিকর্তার দূত। আমার পর্দা কেড়ে নিলেন। বিনা কারণে নয়, কারণ আছে অবশ্যই, জানেন। একবার থুথু দিয়েছিলাম আমি আপনাকে। অন্য কেউ হলে কি করতো? হয়তো একবারের বদলে দুবার, আচ্ছা 3বার থুথু দিত আমার মুখে। কিন্তু যেখানে কথা জয় আমির
কিন্তু যেখানে কথা জয় আমিরের, আপনার উপর মুগ্ধতা জন্মানোর একটা বক্স কিনতে চাইছি। আপনি এত চমৎকার কেন? আর 5টা মানুষের সাথে আপনার বিকৃত মস্তিষ্কের জিদগুলোর একটুও মিল নেই, পুরোই ডিফারেন্ট। অন্তু নিয়ম করে বাগানে যায় আজকাল। ওই লোহার লাল গেটটা অন্তু রোজ যায় একবার করে। ফেরার সময় এক পুরুষকে ঢুকতে দেখা গেল, হাতে কয়েকটা ব্যাগ। অন্তুর দিকে বারবার তাকাচ্ছিল। লোকটাকে উঠে যাবার সুযোগ দিয়ে নিজে ওয়ার্কশপের দেয়ালে আড়ালে দাঁড়িয়ে থেকে পরে উঠে এলো দোতলায়। পরে জানা গেল এটাই তুলির স্বামী। হুমায়ুন সাহেব ডেকেছেন। হামজা এসে বসলো। কোয়েল দৌড়ে এসে আব্বুর গলা জড়িয়ে ধরে কোলে চড়ে বসে। এক প্যাক চকলেট ও বিভিন্ন খাবার দাবার ধরিয়ে দিল সীমান্ত। হাস্যোজ্জ্বল চেহারা, কথাবার্তা কি সুন্দর করে বলছে কোয়েলের সাথে। বুকের সাথে চাপটে ধরে বসে আছে মেয়েকে। অন্তুর ফের সন্দেহ হয় এই লোক এত খারাপ। আসলেই মারধর, নেশা, ভাঙ, ডিভোর্স। বৈঠকে জয় নেই। ক্লাবে গিয়েছিল সকালে। গতকাল এক মিছিল শেষে হানাহানি হয়েছে। কার নাকি বুক ফুঁড়ে গুলি চলে গেছে। বেশ কয়েকজন আহত বিরোধী পক্ষের হামলায়। এসব অবশ্য হামজার পার্টির সাথে হয়নি, হয়েছে সংসদ সদস্য মহোদয়ের বাড়ির সামনে। সেখান থেকে জয় যাবে ভার্সিটিতে। সুতরাং সেই বৈঠকে নেই বরাবরের মতো। তরু চা বানিয়ে দিলে অন্তু তা ট্রেতে তুলে নাস্তা সাজিয়ে এনে সোফার সেন্টার টেবিলে রাখে। কথা তুলল হামজা। সরাসরি বলল, দেখ সীমান্ত, সংসারে ঝামেলা সবার হয়, কিন্তু ডিভোর্সের ব্যাপারটা ঠিক বুঝলাম না। আমি অবুঝ নাকি ঘটনা বেশি জটিল? তোর এরকম সিদ্ধান্তের বিশেষ উপযুক্ত কারণ খুঁজে আজ 2 দিন এত হাঙ্গামার মাঝেও বেশ হয়রান আমি। সীমান্ত চুপচাপ বসে রইল। আর কোনো মেয়ে লোক নেই বৈঠকে, অথচ অন্তু দাঁড়িয়ে রইল ট্রে হাতে নিয়ে। হামজা বলতে পারল না সরাসরি। বারবার আর চোখে তাকালো। অন্তু সেসব অগ্রাহ্য করে দাঁড়িয়ে রয়। শাহানা কাশতে কাশতে এসে বসলেন। বেশি কিছুক্ষণের নীরবতা ভেঙে হুমায়ুন সাহেব কিছু বলতে গিয়েও বললেন না। শাহানা বেশ কোমল স্বরে বললেন, তুমি জানো সীমান্ত, তুমি আবার বাপ হইতে যাইতেছ এই সময় এইসব। এটা আমার বাচ্চা না। ঘরটা থমকে যায় সীমান্তর ছোট একটা বাক্যে। অন্তু কিঞ্চিত ভ্রু জড়িয়ে ফেলে। বসার ঘরে থাকা পুরনো বাড়ির পেন্ডুলাম ঢং ঢং করে বেজে উঠে জানান দেয় বিকাল 4টা বাজছে। হামজা নীরবতা ভাঙল। তোর বাচ্চা না, কার বাচ্চা? সীমান্ত একটু নড়ে চড়ে উঠে এবার ঢোক গিলল কয়েকটা, ঠোঁট চাটলো জিভ দিয়ে। মেয়েকে কোল থেকে নামিয়ে মাথা নিচু করে বলল, আমি তুলিকে তালাক দিতে চাই ভাই। আর না, আমি ওকে পাঠিয়েছি এই বাড়িতে। ও নিজে চলে এসেছে এখানে। ডিভোর্স ও চায়। সীমান্তর কথায় জড়তা। হামজা কিছুক্ষণ চুপচাপ বসে রইল। গলা উঁচিয়ে ডাকলো তুলিকে। বজ্রের মতো শোনা যায় কণ্ঠস্বর। তুলি যন্ত্রের মতো হেঁটে এসে বসে। তার মুখে সেই মেকি হাসি নেই যেটা সবসময় অন্তু খেয়াল করেছে। মনে হয়েছে খুব ধৈর্যের সাথে তুলি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে যেন। হামজা জিজ্ঞাসা করলো, এবার বল কি সমস্যা? মেজাজের নিয়ন্ত্রণ হারাবো খুব তাড়াতাড়ি। কি হয়েছে তোদের? সমস্যা কি? তুলি চুপ থাকে। হামজা বেশ কয়েকবার জিজ্ঞাসা করলো, কেউ কোনো কথা বলল না। হামজা অপেক্ষা করে চুপচাপ। সীমান্ত চোখে মুখের কাতরতা, অস্থিরতা। হামজার জহুরি চোখ এড়ায় না। অন্তুর দৃষ্টি সীমান্তর চোখ স্থির। ওর চোখে ভয়, আতঙ্ক। কি হয়েছে তুলি? থাপড়ে কথা বের করার স্বভাব কিন্তু পুরনো আমার। তুলি খানিক সময় নিয়ে বলে, মেয়ে হবার পর শ্বশুরবাড়ি থেকে আমাকে ফ্ল্যাটে নিয়ে এলো। রোজ ফ্ল্যাটে পার্টি হতো। সেখানকার মদ পরিবেশক অথবা বাইজি যাই বলো, সেটাই ছিলাম আমি। দিনের পর দিন পুরুষের ছোঁয়া লেগেছে আমার গায়ে ওর সামনে। ও যেন তাতে আনন্দ অনুভব করত, কারণ ওর আনা বন্ধুদের মদের সাথে আমার শরীরে যে আনন্দটা পেত সেটা হলো অতিথির সেবা। অতিথিকে ঘরে আনলে তাকে সর্বোচ্চ আপ্যায়ন করাই তো ভদ্রলোকের নীতি, তাই না? সেটাই করা হয়েছে। মদের সাথে আমি ফ্রি। এ পর্যায়ে হুমায়ুন সাহেব উঠে চলে যান। শাহানা উসকুস করছিলেন। অন্তুর শরীর অবশ লাগছিল। পা দুটোতে ঝিঝি ধরে যাচ্ছিল। তুলির মুখের এসব গা শিউরে ওঠা কথা এত সাবলীলভাবে শুনে। এরা কি মানুষ? সাধারণ সমাজের সভ্যতা থেকে কতটা বিমুখেরা। দুনিয়াতে কত কিছু ঘটে রোজ। অন্তুর মনে হতো সেসব শুধু সংবাদপত্রে লেখা থাকে। জয়ের সাথে দেখা হবার পর থেকে সংবাদপত্রের খবরগুলোকে খুব সাধারণ মনে হয়, বরং মনে হয় বাস্তবতা এর চেয়েও কুলসিত। তুলি আনমনে বলল, এই বাচ্চাকার আমি নিজেও জানি না। মাতাল হয়ে বেহুশে ঘুমিয়ে থাকা স্বামীর সামনে রাতের পর রাত ধর্ষিতা হয়েছি। কার বাচ্চা কিভাবে বলি বলো? অন্তুর শরীরটা ঝাঁকুনি দিয়ে ওঠে। হাতের লোম খুব দাঁড়িয়ে যায়। 2 আঙ্গুলে সজোরে কপাল চেপে ধরে মুখ লুকানোর চেষ্টা করে। এরপর যা হবে তাও আশাতীত ছিল। হামজা বেশ কিছুক্ষণ চুপচাপ মেঝের দিকে চেয়ে থাকলো। সীমান্তর শরীরটা ঘেমে চুইয়ে পড়ছিল। চোখে মুখে নিদারুণ কাকুতি। ভদ্রলোকের পোশাক ও চালচলনের মাঝেও চোখ দুটো লাল।
অর্থাৎ এখনো বোধ হয় নেশার প্রভাব আছে শরীরে। নীরব ঘরটায় ওর হৃদস্পন্দন কানে ধরার মতো। হামজা ঝুঁকে পড়ে সেন্টার টেবিলের পাদানি থেকে চাপ্পড় তুলে নেয়। পশুর মাংস ছাড়ানোর কাজে ব্যবহৃত হয় এই অস্ত্র। তুলি মেয়েকে কোলে তুলে নিয়ে বেরিয়ে যায় রুম থেকে। কোয়েল যেতে চাইছিল না, বারবার ডাকে। শাহানা অসুস্থ হয়ে উঠে চলে গেলেন। তুলির পিছনে অন্তু ঠায় দাঁড়িয়ে। হামজা সীমান্তর শরীরে মোট 4টা কোপ বসায়। তার সাদা টি শার্টের সামনের দিকটা নতুন রঙে রঙিন হয়ে ওঠে। অন্তু চোখ ফেরায় না। তার হাতের কবজির উপর ছিটিয়ে এসে লাগে গরম তরতরে তরল রক্ত। এভাবে সে কোরবানির ঈদে বাড়ির সামনে কত কসাইকে গোটা গরু জবাই করে মাংস বানাতে দেখেছে। হামজাকে একজন দক্ষ কসাইয়ের মতো লাগে দেখতে। পুরো হাতে মুখে রক্ত, চাপ্পড়ের ধারালো প্রান্তে ঢেকে গেছে রক্তে। সোফা থেকে এলিয়ে পড়ে সীমান্তের দেহটা। পুরোপুরি পড়ে যাওয়ার আগে রক্তাক্ত চাপ্পড়টা বগলে গুজে সীমান্তের দেহটাকে ভালোভাবে যত্ন করে সোফায় হেলান দিয়ে বসায়। ঘাড়ে 2টো কোপ লেগেছে। প্রথমটাতে মৃত্যু নিশ্চিত। তারপরের আঘাতগুলো করার সময় হামজার মুখে এক প্রকার তৃপ্তি খোঁজার আভাস পাওয়া যায়। সোফায় বসে কোনো নাম্বারে ডায়াল করে স্পিকার লাউড করে বেসিনের দিকে যায়। তৃপ্তি করে খাওয়ার পরে মানুষ যেমন হাত ধয় সেভাবে পানি গড়িয়ে হাত ধয়। চাপড়ে লেগে থাকা রক্ত ধুয়ে এনে ফোন কানে নিয়ে বলে, কয়েকজন ছেলেকে পাঠা। হামজা সোফায় মাথা এলিয়ে বসে থাকে। দাঁড়িয়ে থাকে অন্তু। তার সীমান্তর মৃত্যুর জন্য খারাপ লাগছে না, খুব ভালো লাগছে। হামজার ভূমিকাটাও ভালো লাগছে আজ প্রথমবারের জন্যে। স্বামী হিসেবে সীমান্ত যা করেছে তার প্রেক্ষিতে ভিকটিম হিসেবে তুলিও তার বড় ভাই হিসেবে হামজা আজ যা করলো তা অন্তুর ভেতরে দারুণ এক শক্তি ও মুগ্ধতার কাজ করাচ্ছিল। এভাবে যদি এই জাতের সকল পুরুষ বলি হতো, এমন পুরুষের সংখ্যা ভয়ে হলেও কমে আসতো বেশ। খুব ভালো লাগছিল সীমান্তর ঘাড় বেয়ে জমাট বাঁধা রক্তের উপর দিয়ে গড়িয়ে পড়া নতুন রক্তের প্রবাহ দেখতে। আর 2-1 জীবিত করে আবারও 2-3 এভাবে মারলেও অন্তু ঠিক একই রকম তৃপ্তি পেত যেন। কিন্তু আফসোস এক জায়গায়, এভাবে অন্তু জয়কে মারতে পারেনি। সম্মানহানি মানুষ হত্যার সমান। যেটা জয় করেছে হামজা সেটাকে সাপোর্ট দিয়েছে। অন্তুর কি উচিত নয় হামজা জয় পলাশকেও এরকমই এক প্রকার মৃত্যু দেয়া? অন্তুর লজ্জা লাগলো। সে হামজার মতো শক্তিমান নয়। ধিক্কার জানালো নিজেকে। হামজা খুব ভালো, কি চমৎকার একটা বিচার করলো নিজের বোনের ক্ষেত্রে। আর অন্তু নিজের জন্য কিছুই করতে পারেনি। ছেলেরা এলে হামজা আদেশ করে, রাতে এটাকে ভার্সিটির পুরনো আম বাগানের ঝোপে ফেলে আসবি। রিমি পেছনে এসে কখন চুপচাপ দাঁড়িয়েছে টের পাওয়া যায়নি। আসরের নামাজ পড়তে যাচ্ছিল লোকজন। জয় ফটকের সামনে দাঁড়ালো। রাস্তার ওপারে দোতলায় ভাড়াটে একটা মেয়ে আছে, বয়স 15-16। জয়কে ফলো করে সুযোগ পেলেই উড়ন্ত জয়কে দেখতে পাওয়া বেশ মুশকিল। আর জয়কে দাঁড়াতে দেখে বারান্দায় এসে দাঁড়ালো। কত ভালো ভালো ফর্মাল পোশাকের ছেলেদের উপর এমন আকর্ষণ বোধ না করার জন্য অবশ্য আফসোসও হয় ওর। জয় ফোনে কথা বলছিল দাঁড়িয়ে। সাধারণ একটা শার্ট গায়ে, সাদা লুঙ্গি পরনে, তা মাটি ছুঁয়ে পড়ে সব সময়। ডান হাতে লুঙ্গি উঁচু করে ধরে দাঁড়ানোতে পায়ের চামড়ার বেল্টওয়ালা চটি দেখা যাচ্ছে। সেটার বেল্ট আটকায় না খোলা। লম্বা শরীরে সাদা লুঙ্গি, শার্ট, চামড়ার স্যান্ডেল খুব মানায় জয়ের সাথে। তার চলাফেরায় এমন। ভদ্রলোকী পোশাকে নিজেকে সাজাবার যেন কোনো তাড়া নেই। এই পোশাকেও চমকপ্রদভাবে ভীষণ অভিজাত পুরুষ লাগে দেখতে। লুঙ্গি হাতে গুছিয়ে ধরে 2 ঠ্যাঙের মাঝে গুছে দাঁড়াচ্ছে বারবার, তবুও উঁচু করে পারছে না। মেয়েটার কাছে সবকিছুই আকর্ষণীয় লাগে। অন্তু বিষয়টা বারান্দা থেকে খেয়াল করে তাচ্ছিল্য করে হাসে। মানুষ সেই সকল আলুর মতো যা খোসার ওপর থেকে দেখতে শতভাগ সতেজ এবং কাটলে পুরোটাই ফেলে দেবার অবস্থা বেরোয়। এমন আলু আম্মুকে কাটতে দেখলে অন্তু ভীষণ অবাক হয়ে চেয়ে থাকতো। ওপর থেকে আন্দাজ করার উপায় নেই, ভেতরটা এত কুৎসিত। গাড়ি চলে যায় রাস্তা দিয়ে। পাড়ার কুকুরগুলোর সাথে জয়ের সম্পর্ক খুব ভালো। রুটি, চা, মাঝে মধ্যে কোল্ড ড্রিঙ্কসও টেস্ট করতে দেয় জয়। মাঝে মধ্যে কুকুরগুলোকে মদেও চুমুক দিতে হয় জয়ের বদৌলতে। বাড়িতে খাওয়া মাংসের হাড়গুলো জড়ো করে নিয়ে গিয়ে কুকুরকে দেয়। দারুণ পীড়িত তার কুকুরের সাথে। জয়কে দেখে রাস্তার উপর ঘুরঘুর করছিল আজও কুকুরগুলো, বাচ্চা কাচ্চা সহ। কপালের ক্ষততে টান ধরে মাঝে মধ্যে। গভীর ক্ষত শুকিয়ে গিয়েও জখম হয়ে আছে। সেখানে আঙ্গুল চেপে ধরে রইল। যারা আক্রমণ করেছে সেদিন মা বাপ তুলে খাঁটি বাংলায় গালি ঝাড়ছিল। তখনই শো করে একটা বাইক চলে যায়। সজোরে ধাক্কা খায় একটা বাচ্চা কুকুর। জয় তৎক্ষণাৎ চেঁচিয়ে ওঠে বাইকওয়ালাকে, এই শালি সাওয়াল বাইন বেহারা, শালা ধর, শালারে ধর। ততক্ষণে বাইকওয়ালা আরো জোরে বাইক টেনে চলে গেছে। জয় দৌড়ে যায় কুকুরটার কাছে। মা কুকুরটা করুণ চোখে বাচ্চাকে দেখে এগিয়ে আসে। জয় তুলতে গেলে হা করে কামড়াতে আসলেও জয় কোলে তুলে নিয়ে ফটকের ভিতর নিয়ে এসে ঘাসের উপর শোয়ায়। ছোট্ট কুকুরটার পিঠের মাংস ছিঁড়ে গেছে রাস্তার ঘর্ষণে। অন্তু দৌড়ে নেমে আসে দোতলা থেকে। জয় উত্তেজিত হয়ে বলে, ঘরলি কুত্তারে কি ডেটল ফেটল বা স্যাভলন লিকুইড টাইপ কিছু দেওয়া যায়? প্রাথমিক চিকিৎসা হিসেবে সেটাই দিতে হবে। ভেটেরিনারি সরঞ্জাম তো আর নেই আমাদের কাছে। তো নিয়ে আসো। চেহারা দেখতেছো আমার? এমনি সময় তো তাকাও না।
অন্তু চলে গেলে বিড়বিড় করে বলে। এমনি মেয়ে লোকের বুদ্ধি হাঁটুর নিচে। জয় যত্ন করে ডেটল লিকুইড লাগায়। অন্তুর কেমন ঘোর লেগে আসে চোখে। বড় কুকুরটা অস্থির হয়ে ঘুরঘুর করছে বাচ্চার পাশে। একবার জয়ের গা ঘেঁষছে, আবার মুখ ঠেকাচ্ছে বাচ্চার শরীরের সাথে। অন্তুর বুকে ব্যথা ওঠে। আব্বুর মুখটা বুকের মাংস খাবলে ধরে। জয় কোলের উপর ছোট্ট কুকুরটাকে রেখে গায়ে হাত বুলিয়ে দেয়। অন্তু বসে পাশে। একটু দ্বিধা নিয়ে হাত বাড়াতে যায় কুকুরের দিকে, আবার গুটিয়ে নেয়। ভয় হয় যদি কামড় দেয়। জয় বলে, থাক, হাত দেওয়া লাগবে না, হাতে নোনা লাগবে। ভয় পাচ্ছ যখন তখন আর ন্যাকামি করতে হবে কেন? ওড়না ভালোভাবে মাথায় টেনে নাও, অর্ধেক চুল তো বের হয়ে আছে। অন্তু গাঢ় চোখে তাকিয়ে ব্যঙ্গ হেসে বলে, শয়তানও বোধহয় আপনাকে দেখে ভাবে যখন আপনাকেই তৈরি করা হবে তখন তাকে বানানোর কি দরকার ছিল। কুকুরের গায়ে হাত বুলাতে বুলাতে বলে জয়, ওরে শালি, আয় তাহলে আইজও লোক জড়ো করে খুলে ফেলে তোর ওড়নাটা। তা বোধহয় করবেন না। আজ তো আবার ওই একটা তথাকথিত পরিচয় আছে আমার, আপনার বউ। তো আমার ইজ্জত গেলে আগে যাবে আপনার লজ্জা। আর আপনাদের কাছে তো স্বার্থপর তো লজ্জা পেয়ে যায়। আপনাদের বাড়ির মেয়ের ইজ্জত দামি, আর আমার বাপের মেয়ের ইজ্জত থুথুর বদলা নেবার উপাদান। এই দেখুন, এখন আমার আবার ইচ্ছে করছে থু করে একদলা থুথু আপনার মুখে ছুঁড়ে মারতে। সে কি বলবো বলুন জয় আমির, গালে আমার এক মুঠো আউশ চাল। অন্তু আর দাঁড়ায় না কথাগুলো বলে। তুলি এবং শাহানাকে একসাথে ভর্তি করানো হবে হাসপাতালে। তুলির অ্যাবর্ষণ, শাহানার চিকিৎসা। খানমান পাতার সাথে কালো জিরে ভর্তা জয়ের খুব পছন্দের। সেটা ভেজে রেখে অন্তু কোয়েলকে গোসল করাতে যায়। তুলির অসুস্থতা বেড়েছে খুব। গোসল করাতে করাতে বেশ আনমনা হয়ে পড়েছিল অন্তু। আজ কয়টা দিন ধরে এত বেশি চাঁদনির কথা মনে পড়ে। আখিল্লার, সালমার কান্না, সোহেলের মৃত্যু। অন্তুর পাগল পাগল লাগে। এত এত জটিলতা, কত রকমের কত কি বয়ে চলতে হচ্ছে। এবং স্বাভাবিকভাবে জলে বাস করে কুমিরের সাথে লড়াইটা কতটা সুখকর হবে। চাঁদনি কোথায় গেছে? কি হয়েছে ওদের? মুস্তাকিনের সাথে দেখা নেই কতদিন। সেই লোকই বা কি করছে? রান্নাঘর থেকে শিল নোড়ার আওয়াজ আসছিল। অন্তু ব্যস্ত হয়ে বলল, তরু, এটা আমার কাজ, তুমি কেন করছো? আমি বাটবো, তার আগে কোয়েলকে গোসল করিয়ে এলাম। ওঠো তুমি, আমি করছি। ভাত উতলাচ্ছিল চুলোয়, আজ কমিয়ে দিল অন্তু। তরু বলল, অধিকার নেই তাই না? এগুলো নাটকীয় ভাবনা। আমি নাটক এড়িয়ে চলতে পছন্দ করি। তুমি বোধহয় জানো জয় আবিরের সাথে আমার তেমন সম্পর্ক না। তবে তথাকথিত সম্পর্কের জের ধরে এসেছি যখন এ বাড়িতে, কাজটাও আমারই। তুমি করছো, আমার ভালো লাগছে না বিষয়টা। তুমি আমার সাথে যে ভালো আচরণটা করো সেটা মন থেকে করো নাকি লোক দেখানো? অন্তু মুচকি হাসলো। অল্প একটু লবণ তুলে পাটায় দিল। তরু আজ প্রথমবার খেয়াল করলো অন্তু হাসেও। খুব নিষ্পাপ হাসিও হাসতে জানে এই মেয়ে। তখন এত স্নিগ্ধ লাগে, অথচ সবসময় মুখটা কেমন গম্ভীর আর চোখ দুটো জলজল করে জ্বলে। আজ এক নতুন অন্তুকে দেখে তাকিয়ে থাকে। অন্তু হাসি ঠোঁটে রেখে বলে, আব্বু কি বলতো জানো? আব্বু বলতো, তুমি একটি স্বতন্ত্র আয়না। তুমি একটি স্বতন্ত্র আয়না হও। মানুষ তোমার সম্মুখে যে অঙ্গভঙ্গিতে এসে দাঁড়াবে, তুমি ঠিক তার প্রতিবিম্ব হয়ে যাও। লোকে যা বলবে সেটাই তুমি নিজের মাঝে দেখিয়ে দাও। আমি কথাটা খুব মানি তরু। আমার সম্মুখে কেউ উষ্ণ, আমি গরম। সে ঠান্ডা, আমি শীতল। সে কঠিন, আমি নিষ্ঠুর। সে ব্যথিত, আমি ব্যথাতুর। তুমি কখনো খারাপ আচরণ করনি আমার সঙ্গে। তুমি কষ্টগুলোকে ভেতরে পুষে ধুকে ধুকে শুয়েছ। তুমি ছিলে নীরব। তোমার সঙ্গে খারাপ আচরণ করার প্রশ্নই ওঠে না। বরং তুমি যদি চাও আমরা ভালো বন্ধু হতে পারি। তুমি আমার ছোট বড় নও, সমবয়সী হবে, রিমি ভাবির মতো বন্ধু হবে। তরু আর হাত থমকে গেল। অন্তুর মতো একগুয়ে গম্ভীর মেয়ের কাছে বন্ধুত্বের প্রস্তাব আশাতীত লাগে তার কাছে। অন্তুকে প্রথম দিন থেকে খুব চাপার অদ্ভুত মেয়ে হিসেবে দেখেছে। আজ খুব অন্যরকম লাগলো। ওকে একদৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে অন্তু হাসলো। হবে তোমার আমার ওপরে অনেক ক্ষোভ, কিন্তু আমি যদি বলি আমি তোমার সবচেয়ে উপকারী মানুষটা, মানবে? তরু জবাব দিল না। অন্তু ঠোঁট প্রসারিত করে প্রলম্বিত মুচকি হেসে বলল, ধরো তোমার দিকে একটা বিষধর সাপ এগিয়ে এসেছিল তোমাকে বিষ দাঁত ফোটাতে। তুমি তাকে সাদরে আহ্বান করেছিলে, কারণ তোমার ধারণায় সে বিষধর নয়। মাঝখান থেকে আমি সাপটার লেজে পাড়া দিয়েছি। সাপ তখন কি করলো বলো তো? তোমার থেকে মুখ ফিরিয়ে ছোবলটা আমায় মারলো। বুঝতে পারছো আমার কথা? অজান্তেই জয় আমিরের লেজে পা রেখে তোমার ছোবলটা বোধহয় আমি খেয়েছি। একটা মানুষকে আমরা চেনার বাইরেও তাকে চেনা এবং জানার মতো
বিস্তৃত ব্যাপার থাকতে পারে। ঠিক যেমন আমি যেটুকু জানি না বা বুঝি না, তুমি ঠিক সেটুকুই জানো জয় আমিরের ব্যাপারে। অপরদিকে তুমি যেটুকু জানো বা ধারণা নেই সেটুকুই আমার জানা এবং দর্শনে জয় আমির। অন্তু ভাতের মার ফেলতে ব্যস্ত হয়ে পড়ে। তরু বেশ খানিকক্ষণ চেয়ে থাকে অন্তুর দিকে, তারপর জিজ্ঞাসা করে, জয় ভাইয়া কি করেছে তোমার সাথে? অন্তু মনোযোগ সহকারে ভাতের মার ফেলতে ব্যস্ত। তরু উত্তরের আশায় চেয়ে থাকে। হুমায়ুন সাহেব টিভিতে খবর দেখেন, আবার রোজ নিয়ম করে পত্রিকাও আসে বাড়িতে। হামজার পত্রিকা পড়ার অভ্যাস আছে, রিমি সেগুলো জড়ো করে পত্রিকা ঝুড়িতে রাখে। সেখান থেকে অন্তু এনে পড়ে রোজ রোজ সহিংসতা, খুন, ফাঁসি, বোমাবাজি, হামলা, অবিচার। 2015 ফেব্রুয়ারিটা এই করেই চলে গেল। 2014 নির্বাচনের বছর পূর্তিতে দেশ এতটা উত্তাল হয়ে উঠেছে কেন, তার জবাব আছে, তবে সেসব ব্যাখ্যা না করাই ভালো। বিরোধী দলীয় চেয়ারপারসন অবরুদ্ধ, মহাসচিব গোয়েন্দা দফতরে আটক। তাদের রুখতে প্রশাসনের সাথে সাথে রাজনৈতিক কর্মীরাও সমান তাল দিয়েছে। অন্তু ভাবে, এর মাঝে কি জয় হামজা নেই? এরা বিরোধী দলকে থামাতে কিছু করছে না? গাড়ি ভাঙচুর, আগুন দেয়া, অবরোধ চলছে তো চলছে। প্রশাসনের চেয়ে এগিয়ে আছে রাজনীতিবিদরা, তারা প্রতিরোধে নেমেছে। কয়টা দিন জয় হামজাকে দিনরাত এক করেও বাড়িতে পাওয়া যায় না। মিছিল যায়, অন্তু তা ঘরে বসে শোনে। জয় ফুরুত করে আসে। মিছিল যায়, অন্তু তা ঘরে বসে শুনে। জয় ফুরুত করে আসে, গালে মুখে কয়েক মুঠো গিলে পোশাকটা পরিবর্তন করে বেরিয়ে পড়ে। ফের কোথায় যায়, কি করে, সেসবের খবর নেই। মহাব্যস্ত তারা। বিরোধী দলকে রুখতে তাদের পায়ে সুতো ছিঁড়েছে। এতে কিছুই না। এরা মরল বাঁচল সবই এদের হাতের কামাই। শিকার সাধারণ মানুষ। রাস্তায় নিরাপত্তা নেই, চলাচলে শান্তি নেই, সারাক্ষণ আতঙ্কে রাস্তাঘাট জর্জরিত। এই বুঝি আগুন জ্বলে উঠল, লেগে গেল মারামারি। পুলিশ এলো, গোটা কয়েক লোককে গ্রেফতার করে নিয়ে চলে গেল। তখনও রাস্তার মাঝে আগুন জ্বলছে, গাড়ি পুড়ছে, কালো ধোয়ার কুণ্ডলি মিশছে বাতাসে। ফের যেন 2013 ফিরল রব। চারিদিকে হাহাকার, রক্ত আর বন্দিত্ব। আবার সেই 2013, আবার ফাঁসি, আবার গ্রেপ্তার। অন্তু জয়ের রকিং চেয়ারটায় বসে রাতের পর রাত ভাবে আর দোলে। তার চোখে ঘুম নেই। মাঝে মধ্যে আব্বু এলে কথা হয়। জয় হামজা কত রাত বাড়ি ফেরে না, কোথাকার কোন বৈঠকে সম্মেলনে পড়ে থাকে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।